শুভেচ্ছা। বাংলাদেশ প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। র‍্যাব থাকবে না এই নিয়ে সরকারের মধ্যে চরম সমন্বয়হীনতা। কেউ বলছেন আগের কাঠামোই থাকবে, কেউ বলছেন পুরোপুরি বদলে যাবে। পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিধিনিষেধে বেশি ক্ষিপ্ত হিন্দুরাই। উত্তরপ্রদেশের স্টাইলে মুসলিম এলাকার দোকানপাটে চলছে বুলডোজার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক সংগঠনের তীব্র দাবির মুখেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বহাল থাকছে। তবে বাহিনীটির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বক্তব্যে স্পষ্ট সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে। 18 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। তবে বাহিনীর কাঠামো বা আইনি সংস্কার নিয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। এর ঠিক পরদিনই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদ-উর রহমান সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়ে বলেন, র্যাব এক অর্থে আগের মতো থাকছে না এবং এর নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। তিনি জানান, এতদিন পুলিশ ব্যাটালিয়নের একটি অধ্যাদেশের অধীনে পরিচালিত হলেও এখন র্যাবের জন্য একটি নতুন পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা হচ্ছে, যা এর ক্ষমতা ও জবাবদিহি নির্ধারণ করবে। অতীতে দেশের 25% গুম এবং অসংখ্য ক্রসফায়ারের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত এই বাহিনীর বিতর্কিত আইনি দায়মুক্তির ধারাটি এখনও বহাল রয়েছে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বাহিনীর কাঠামো অপরিবর্তিত রাখার ইঙ্গিত, অন্যদিকে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে নাম ও আইন বদলের ঘোষণা। র্যাব ইস্যুতে সরকারের ভেতরের সমন্বয়হীনতাকে সামনে আনছে। ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জাতীয় মহাসড়কের দায়িত্ব বুঝে নিতে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলোই ঝুঁকিপূর্ণ চিকেন স্নেক করিডোর দিয়ে গেছে, যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে দেশের বাকি অংশের সংযোগ রক্ষাকারী একমাত্র স্থলপথ। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের অন্যতম প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে 7টি জাতীয় মহাসড়ক অংশকে ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের অনুমতি দিয়েছে। এই পদক্ষেপের প্রভাব কেবল সড়ক মেরামত, প্রশস্তকরণ বা বাণিজ্যের মতো অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। হস্তান্তরিত হওয়া 7টি অংশের মধ্যে 5টি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে গেছে। এই করিডোরটি 60 কিলোমিটার দীর্ঘ এবং সংকীর্ণতম স্থানে এর প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এটি নেপাল, ভুটান ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত এবং উত্তরে সিকিমের ওপারে রয়েছে চীন। বিরুদ্ধে নিরবচ্ছিন্ন আক্রমণ চালিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল যে তৃণমূল সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার ফলে উত্তরবঙ্গের সীমান্ত জেলাগুলোর জনতান্ত্রিক পরিবর্তন ঘটেছে, যা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে জারি হয়েছে নানা বিধিনিষেধ। ঝামেলা এড়াতে গরু কুরবানি না দেওয়ার পক্ষেই ঝুঁকেছেন রাজ্যটির মুসলিমরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে প্রান্তিক খামারিদের, যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। বিশেষত মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলা, যেখানে হিন্দু ঘোষ জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেখানে গরু কুরবানি না হলে পথে বসবে বহু হিন্দু খামারি। এসব খামারি ক্ষমতাসীন বিজেপির উপর বেজায় চটেছেন। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে মুসলিম ধর্মনেতারা বলছেন, মুসলিমদের জন্য গরু কুরবানি দেয়া জরুরি নয়। গরুর বদলে ছাগল, ভেড়া, বকরি, পাঠা যে কোনো কিছু কোরবানি দেয়া যায়। বিশেষত কলকাতার সবচেয়ে প্রভাবশালী নাখোদা মসজিদের ইমাম মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন গরু কুরবানি না করেন। तमाम स्लॉटर हाउस को बंद कर दीजिए, गाय कुर्बानी नहीं हो, कोई भी बड़ा जानवर कुर्बानी नहीं हो, और गाय को नेशनल एनिमल का दर्जा दे दीजिए। मुसलमानों से ये भी कहना चाहते हैं कि मुसलमान बकरा, खस्सी, छागल जो भी होता है
वो खरीदें। এই ধর্মনেতা শ্লেষের সঙ্গে দাবি করেন গরুকে জাতীয় পশু ঘোষণা করে চিরতরে গরু বিক্রি নিষিদ্ধ হোক, কারণ এতে মুসলিমদের ধর্মাচরণের তেমন কোনো ক্ষতি হবে না। এদিকে দেখা গেছে হাটে কুরবানির গরু উঠলেও মুসলিমরা তা না কিনে সরাসরি প্রত্যাখ্যান করছেন, কম দামেও গরু কিনছেন না। তারা বলছেন গরু কিনে হিন্দু চাষিরা টাকা নিয়ে বাড়ি চলে যাবেন, আর গোরক্ষকরা রাস্তায় মুসলিমদের আটকে মারধর করে সে গরু ছিনিয়ে নেবে। এতে করে কুরবানির আগে বাংলাদেশে বিপুল পরিমাণ গরু পাচারের শঙ্কা দেখা দিচ্ছে। যদি এই স্রোত ঠেকানো না যায়, বিপুল ক্ষতির মুখে পড়বে বাবলম্বী এই খাতের বিনিয়োগকারীরা। ভারতের পশ্চিমবঙ্গে 9 মে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর নানা পদক্ষেপ নেওয়ায় রাজ্য উত্তাল হয়ে উঠেছে। একদিকে কলকাতার দক্ষিণ অংশে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 2 ব্যক্তির মৃত্যুর পরে ওই অঞ্চলে বুলডোজার দিয়ে কথিত বেআইনি স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে। অঞ্চলটি মুসলমান প্রধান। এ ঘটনার জেরে সেখানে মানুষ বিক্ষোভ দেখান। পাশাপাশি শহরের বিস্তীর্ণ অঞ্চলে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ফলে হাওড়া, শিয়ালদহ, আসানসোল রেলওয়ে স্টেশন সংলগ্ন অঞ্চলে বহু দোকান ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার জেরে বহু জায়গায় প্রতিবাদ করেন হকাররা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অনেকে আহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কলকাতার তপসিয়া অঞ্চলে একটি কারখানায় আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গেই বুলডোজার চালিয়ে কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। মুসলিম প্রধান অঞ্চলটিতে দীর্ঘদিন বসবাসকারী মধ্য ও উচ্চবিত্ত সমাজের বাসিন্দারা অভিযোগ করেন কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদকারী দল বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। বাড়ির মালিকেরা বলেন দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া তাদের কাছে বাকি সব প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এরপর কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। উত্তর ভারতে যেভাবে বুলডোজার দিয়ে কথিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়, সেই একই কায়দায় কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন এবং পার্ক সার্কাস অঞ্চলের হকারদের দোকান ভাঙা হচ্ছে। এলাকাটি মুসলিম প্রধান। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের কেউ ভারতের নাগরিকত্ব নিতে চাইলে তার নিজের দেশের পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে সোমবার এ নিয়ম চালু করার কথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আবেদনকারীর কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কিনা তা জানাতে হবে। যদি পাসপোর্ট থাকে তাহলে তার নম্বর, প্রদানের তারিখ, প্রদানের স্থান এবং মেয়াদোত্তীর্ণের তারিখ জানাতে হবে। ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম হিন্দু লিখেছে, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার কয়েকদিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই রাজ্যে মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ বসবাস করে, যারা সংশোধিত নাগরিকত্ব আইনের মূল সুবিধাভোগী। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় রেকর্ড 1,04,000 কোটি টাকার ঘাটতি হয়েছে। অর্থনীতিতে মন্থর গতি এবং সামর্থ্যের চেয়ে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণের কারণেই এই বিশাল ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনবিআর-এর তথ্য অনুযায়ী সর্বশেষ এপ্রিল মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে মাত্র 6.71%, যেখানে বিগত বছরগুলোতে গড় প্রবৃদ্ধি ছিল প্রায় 14%। বিশেষ করে এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণে সরকারি খাত থেকে ভ্যাট আদায় 3% কমে গেছে। তবে আমদানি শুল্ক ও আয়কর আদায়ে যথাক্রমে 18 ও 14.66% প্রবৃদ্ধি হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। রিও ডি জেনিরোর মিউজিয়াম অফ টুমোরোতে 19 মে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি যখন 26 জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবচেয়ে কাঙ্ক্ষিত নামটি ছিল। অবশেষে আনচেলোত্তির কণ্ঠে উচ্চারিত হলো সেই নাম, নেইমার জুনিয়র। হ্যাঁ, নন্দিত এবং কখনো কখনো নিন্দিত এই মহাতারকাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। দল ঘোষণার জমকালো অনুষ্ঠানে যখন 34 বছর বয়সী এই ফরওয়ার্ডের নাম উচ্চারণ করলেন আনচেলোত্তি, করতালির গর্জনে মুখরিত হয়ে উঠল চারপাশ। মিলনায়তন জুড়ে বয়ে গেল আনন্দের সুনামি। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরওয়ার্ডকে দলে ডাকার আগে কোচ আনচেলোত্তিও কম পরীক্ষা নেননি। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে নেইমার ছিলেন জাতীয় দলের রাডারের বাইরে।
চোট আর ফর্মহীনতার দোলাচলে গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে বাইরে রেখেছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। তার ফিটনেস নিয়ে কোচের মনে ছিল একরাশ সংশয়। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ সিতে ব্রাজিলের বাকি 2 প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বাংলায়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।